আপনাকে বুঝতে হবে যে আমি কিন্তু ফাইটার। এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমি বাচ্চার মা। তা বুঝতে হবে যে আমি একটা ফাইটার। হঠাৎ করে চলে গেলাম কারাগারে, সংযম করা শুরু করলাম সব কিছুতে। এই 3 বছরে আল্লাহর রহমতে আমি কোনোদিন অসুস্থ হই নাই। আমি নোংরা পানি দিয়ে গোসল করেছি, আমার কখনো গায়ের মধ্যে কোনো ইচিং কোনো কিছু হয় নাই। কোনো দিন কোনো বেলা আমি একলা খাই না, অসহায় মানুষদের নিয়েই খাই। মানুষ আমার অঙ্গ দেখে, রঙ্গ দেখে, কিন্তু মানুষ এটা জানে না। আমার খুশির জন্য আমি সবকিছু এখন করব। আমার বাবা গাড়ি, ফ্ল্যাট সবকিছু বিক্রি করে দিয়েছে। প্রায় খুবই খারাপ অবস্থায় একটা মামলা 3 বছর চালানো, এবং সেটা যদি রাজনৈতিক মামলা হয়, তাহলে আজকে কারো খুশির জন্য আমি তো নিজেকে পাল্টাবো না। যারা আমাকে পছন্দ করেন, আমি তাদের কাছে আমার জন্য দোয়া চাই। আমি তো সব হারিয়েছি, আমার হারানোর ভয় কি? এবং আশ্চর্য হবে না, আমার ব্যাংকে কোনো টাকা নাই। এটা আমার সন্তানদেরকে নিয়ে কখনো আদালতে আসবে না। কাজ করার পিছনে ওরা আমাকে দেখো। শাওনের সাথে বিয়ে বা ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। ব্যাপারটা আমি যখন আরো ম্যাচিওর হয়েছি, তখন বুঝতে পেরেছি ইট হ্যাপেন্স। তাদের মতে মিলছে না, তারা ডিভোর্স যাচ্ছে। আপনার লাইফ নিয়ে সামনে কি ভাবছেন? যে আমি একদিন সংসদে বসবো, তো ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে, আবার সবকিছু ভেঙে চুরে গেছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি সাময়িক বরখাস্ত। আমি আর পরিকল্পনা করি না, আমি আর স্বপ্ন দেখি না। কোনোদিন জেলে যাওয়ার পর কোনোদিন ঘুমাইও না ঠিক মতো, আমি কোনোদিন স্বপ্নও দেখি না। কারণ আমি ছিলাম বাগানের ফুল বাগানের মালিক। এই 12 ঘন্টা কি করেন? পাশে তাকায় দেখে আমার পাশে একটা লাশ পড়ে আছে, সেটা আমার জন্য একটা ভয়ঙ্কর মানে এখন আমি হেসে বলছি, তখন আমার ভয়ঙ্কর লাগছিল। কারণ পুরো একটা ভয়ানক জায়গায় একটা ভয়ানক অভিজ্ঞতা। কি ভাবতেন তখন আপনি সেখানে? আমি প্রতিটা মুহূর্ত ভাবতাম যে আমাকে রেডি হতে হবে। যে আপনাকে বুঝতে হবে যে আমি কিন্তু ফাইটার। কারণ হচ্ছে আমি যখন এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমি বাচ্চার মা। যেটা এখনকার কেউ হয়তো অনেকের কাছে এটা অকল্পনীয়। এমবিবিএস এর সমুদ্র, ইন্টার্নশিপ, বিসিএস, তারপরে 5 বছরে এমএস কোর্স, এটা কিন্তু অনেকের কাছে বাচ্চা নিয়ে। কিন্তু তো এটা বুঝতে হবে যে আমি একটা ফাইটার। তো ওদিন থেকে আমি বুঝে গেছি যে আমাকে ফাইট করতে হবে সব কিছুতে। যেমন খাবার দাবার, মানে যখন আমি সরকারি চাকরিতে ছিলাম, আবার প্রাইভেট প্র্যাকটিস করতাম, কার্ডিয়াক সার্জনসরা অনেক বেশি আর্ন করে একটা অপারেশনে। হঠাৎ করে চলে গেলাম কারাগারে, সব আর্নিং তো বন্ধ, কারণ আমার তো গায়ে খাতে টাকা। তো আমাকে ওভাবেই চলতে হবে। আমি কি করলাম, আমি সংযম করা শুরু করলাম সব কিছুতে, খাওয়া দাওয়ায়, চলাফেরায়, ঘুমে, সব কিছুতে সংযম। আমি নিজেকে প্রস্তুত করতে থাকলাম। এবং আরেকটা কথা আমি জানাতেই চাই, যে এই 3 বছরে আল্লাহর রহমতে আমি কোনোদিন অসুস্থ হই নাই। একদিনের জন্য জেলখানায় আমি অসুস্থ হইনি। আমি নোংরা পানি দিয়ে গোসল করেছি, আমার কখনো গায়ের মধ্যে কোনো ইচিং কোনো কিছু হয় নাই, র্যাশ হয়নি, আমার চুল পড়ে যায়নি। হ্যাঁ, আমার কিছুই হয় নাই, কারণ আমি মনে করি যে আল্লাহর রহমত আমাকে ঘিরে ছিল। বাট ভিতরটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, ভিতরটা তো চেঞ্জ হয়েছেই, অল্প বিস্তর। আর আমি এখনো মনে করি আমি নিজে অসহায়, এবং প্রতিদিন আমার বাসায় অসহায় মানুষের অ্যাক্সেস। প্রতিদিনই কোনো দিন কোনো বেলা আমি একলা খাই না, অসহায় মানুষদের নিয়েই খাই। মানুষ আমার অঙ্গ দেখে, রঙ্গ দেখে, কিন্তু মানুষ এটা জানে না। হ্যাঁ, তো যাই হোক, সব কিছুর পরে আমি হ্যাপি। আমার সব কিছু নিয়ে আমি খুশি, এবং আমার খুশির জন্য আমি সব কিছু এখন করব। তো আপনি প্রথমে কিছু কমেন্টস পড়েছেন, তাদের মধ্যে কেউ আমি বিপদে পড়লে আমার জন্য আসবে না। আমার বাবা গাড়ি, ফ্ল্যাট সব কিছু বিক্রি করে দিয়েছে। প্রায় খুবই খারাপ অবস্থায় একটা মামলা 3 বছর চালানো, এবং সেটা যদি রাজনৈতিক মামলা হয়, তো কেউ আসেনি যে এই যে কিছু টাকা নেন সাবিনার মামলার উকিলের চার্জের জন্য, আসেনি। তাহলে আজকে কারো খুশির জন্য আমি তো নিজেকে পাল্টাবো না। আমার যা ভালো লাগে আমি তাই করব। যারা যারা আমাকে পছন্দ করেন, আমি তাদের কাছে আমার জন্য দোয়া চাই। I'm really sorry, মানে না, সরি হওয়ার কিছু নেই। go through a lot, I know. Okay, let's think some, positivity. Because life আপনি
পলিটিক্সে আসলে জয়েন করে ফেলেছেন অলরেডি, এবং সেখানে আপনি তখন তো এরকম উইক থাকলে হবে না, তারপর স্ট্রং থাকতে হবে। এটা নিয়ে আমি চিন্তিত। এটা নিয়ে আমি চিন্তিত যে আমি তো কথায় কথা, হ্যাঁ আমি আমাকে তো ওরকম কোনো কোশ্চেন করি নাই, সংসদে গেলে তো অনেক পাল্টা কোশ্চেন আসবে, তখন কি করবেন? না আমি হচ্ছে যে হ্যাঁ, কিন্তু আমি যে পরিমাণ যেখান থেকে বের হওয়ার পর যে পরিমাণ অপমানজনক, অস্বস্তিকর, বিব্রতকর, কষ্টকর কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছি, তা আমি কিন্তু সব কিছুরই উত্তর দিয়ে গেছি। কখনো আমার এমন হয় নাই যে এটা আপনি কেটে দেন, এটা দিয়েন না, বা এটা কখনোই হয়নি। কেন? আমি তো সব হারিয়েছি। আমার হারানোর ভয় কি? আর আমাকে হারাবে কে? কেউ আমাকে হারাতেও পারবে না। বাট আপনি লাইফ থেকে অনেক কিছু নিয়েছেন, এখান থেকে মানে যারা আপনাকে দেখে বা পছন্দ করে বা অপছন্দ করে, কিছু কি ওদেরকে মানে দিতে চান যে এটা তোমরা নিতে পারো আমার লাইফ থেকে, এটা তোমরা নাও? যাদের নেয়ার ক্ষমতা আছে তারা আমাকে পছন্দ করুক, অপছন্দ করুক, তারা আমার লাইফে থেকে অনেক কিছু নিতে পারবে। তাদের বাচ্চাদেরকে বলতে পারবে যে কিভাবে একজন মেয়ে স্ট্রাগল করে কার্ডিয়াক সার্জন হতে পারে। একটা মেয়ে যদি আর্লি ম্যারেজ হয়, আর্লি ম্যারেজ বলবো না, মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার, তারপরেও বাচ্চা নিয়ে সে কিভাবে এত দূর সমুদ্র পাড়ি দিতে পারে। হ্যাঁ, একটা মেয়ে জেলখানায় চলে যাওয়ার পর কিভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইট করতে পারে যে আজকে আপনি আমাকে কেন ডেকেছেন। প্রচুর মানুষ তো জেল খাটে, তাদেরকে কিন্তু আপনি ডাকেননি, আপনি আজকে আমাকে ডেকেছেন। আপনার একটা পপুলার শোয়ের অডিয়েন্সের সামনে আমি বসে আছি, অনেকে মানুষই তো জেলে যায়, তারা কিন্তু নাই, আমি আছি। কেন? আমি বলবো এটা আল্লাহর রহমত, এবং আমার হচ্ছে আমার এই ফাইট করার, হ্যাঁ ইয়েস আই হ্যাভ অ্যাচিভড ইট, এবং আমি আই থিঙ্ক আই হ্যাভ লং ওয়ে টু গো। আমি কখনোই হেরে যাব না, কোনো কথাই হেরে যাব না। আমি ফাইট করব। আরেকটু ইমোশনাল করে দিই, আপনার আব্বু আম্মুর কথা আপনি বলছিলেন, এই থ্রু আউট দিস 3 ইয়ার্স আপনার জেল লাইফে তাদের অবস্থাটা কি ছিল? আপনি আসলে কি বলেছে আপনাকে? প্রতিদিন তারা কি প্রতি সপ্তাহে যেত, যে দেখা করতে পারতো? আচ্ছা, আমার আম্মা তখন ছিলেন আমেরিকাতে। আমার আম্মা আমেরিকাতে চাকরি করেন। তো যখন এটা শুনলেন, সেটা একটা শক, আমি বলেইছি। তখন উনি চিন্তা করলেন যে আমি যদি এখন চলে আসি, আমার মেয়ের এই যে মামলার টাকা কে দিবে, কিভাবে? কারণ হচ্ছে যে আমার যেহেতু আমি সাময়িক বরখাস্ত, আমার চাকরির বেতন বন্ধ, আমি প্র্যাকটিস করতে পারছি না, এবং আশ্চর্য হবে না আমার ব্যাংকে কোনো টাকা নাই। এটাও একটা বড় ব্যাপার যে আমি টাকা, মানে আমাকে যে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে এটা তারও একটা বড় প্রমাণ। যাই হোক, তো আমার মা তখন ভাবলেন যে না, আমাকে তো চাকরি করতে হবে। তা আমার বাবা ছিলেন, তা আমি বাবাকে বললাম যে তুমি আসবা না, কারণ এত দূরে সেই কাশিমপুর কারাগারে আমার বাবা কিভাবে যাবে। হ্যাঁ, আমি এই যে তার মানে লৌহ যে কপাট, আমি তোমার বাবাকে টাচ পর্যন্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আর আমি এটাও বললাম যে আমার সন্তানদেরকে নিয়ে কখনো আদালতে আসবা না, কারণ আমি চাই না যে কাজ করার পিছনে ওরা আমাকে দেখুক। তো কি বলবো, তো এরপর তো আমার মা যখন আসলেন, একটা ঘটনা যে ওখানে তো কারাগারে তো ড্রেস, প্রথমে যখন আমি হাজতি ছিলাম, তো আমি বলেছি যে আমাকে ড্রেস পাঠাতে, আমি কি পরবো, আমার তো কোনো পোশাক নাই। হ্যাঁ, একই পোশাক পরে আছি। তেন আমার বাবা একটা সুটকেসে করে কাপড় পাঠালেন, খুলে দেখি হায় হায় যত মাসলিন, জারদৌসি, এইসব পাঠাই দিয়েছে, জামদানি। হায় হায়, পরে মনে হলো যে আব্বার কি দোষ, আব্বা তো আর জানেন না যে জেলখানায় কি পড়তে হয়, আর আমিও জানতাম না যে কোনোদিন জেলে যাব, জেলের উপযোগী পোশাক তো কিনে আলমারিতে রেখে আসিনি। হ্যাঁ, তো পরে যখন আম্মা আসলেন, তো তখন এরপর আম্মা কতদিন পর আসলেন, কত মাস? আম্মা আসলেন বোধহয়, তখন তো করোনার জন্য সব ফ্লাইটগুলো বন্ধ ছিল। আম্মা আসলেন বোধহয় 1.5 বছর পর। আচ্ছা, মানে 1.5 বছর পর। ওকে। তখন আম্মা ধরেন কাপড় চোপড় পাঠালো। আর এর মধ্যে যারা কয়েদি, জেলখানার কয়েদিরা আছেন, তারা সবসময়, আমি যখন হাজিরা দিতে যেতাম, ওরা ওদের ট্রাঙ্কে তুলে রাখা শাড়ি, ধরেন তারা 20 বছর ধরে জেল খাচ্ছে, ট্রাঙ্কে একটা পছন্দের শাড়ি তুলে রেখেছে, ওরা আমাকে সেই শাড়ি পরাই দিত।